আমি 5 বছর পর্যন্ত দুবাইয়ে ছিলাম। আমি অনেক গরিব মানুষ ছিলাম, লুকিয়ে লুকিয়ে কাজ করতাম। আমার কোনো আইনি কাজ ছিল না। একদিন একটা সুন্দরী মহিলা আমার কাছে আসে আর বলে আমার জন্য কাজ কর, আমার বাড়িতে থাকতে পারবে, আমি তোমাকে মাসে মাসে 1 লাখ টাকা দেব। আমি তৎক্ষণাৎ মেনে নিই, কারণ আমার টাকার খুব প্রয়োজন ছিল। সে মহিলার বাড়িতে গেলে আমার যে কাজ করতে বলে সেটা শুনে আমার হুশ উড়ে যায়। সে তো আমাকে মহিলার সাথে। আমার নাম দিনেশ। আমি দুবাইয়ে 5 বছর পর্যন্ত ছিলাম। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। মা 1 সপ্তাহ পর নানা রকম কথা শোনাতে শুরু করে, বলে যে তোমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা ধার করতে হয়েছে, এখন তোমাকেই এই টাকা শোধ করতে হবে, আর বোনেরও তো বিয়ে দিতে হবে। মা বলল যে তোমার বিয়ে এই জন্য আগে দিয়েছি যাতে তুমি পরে বলতে না পারো যে তুমি ছেলে বলে তোমার বিয়ে পরে দিয়েছি, কিন্তু বিয়ে দিয়েছি বলে বোনের আঁচলের তলায় বসে থাকবে, কোনো কাজ করবে না, এটা হবে না। বাইরে যাও, বোনের জন্য পয়সা জমা, বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বুকে নিয়ে আলাদা থাকো, যা ইচ্ছা করো, আমার তাতে কোনো সমস্যা নেই। কথা তার ঠিক ছিল। আমি 3 বোনের একটা মাত্র ভাই ছিলাম। শুধু যদি সংসার চালাতে হতো তবে আমি বিহারের যে কোনো একটা কাজ করে নিতাম, কিন্তু বোনের বিয়েও দিতে হত, আর বউয়ের খরচাও ছিল, সেই জন্য দুবাই চলে গেছিলাম। আমি বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম যে অনেক সহজ হবে কাজ কর, 3-4 ঘন্টা কাজ করার পরই পয়সা পেয়ে যাব, কিন্তু এখানে এসে মনে হয় নিজের বাড়ির শুকনো রুটিতেই শান্তি আছে। অন্তত মানুষ তো সম্মানের সাথে বাঁচতে পারবে। আমার দুবাইতে থাকার 5 বছর হয়ে গেছিল। আমি এখনো নিজের কাগজপত্র বানাতে পারিনি। আমার কাছে এত পয়সা জমা হতো না। যা একটু পয়সা জমা হতো সেটা বাড়িতে পাঠিয়ে দিতাম। এরপর ও বাড়ি থেকে বলত এই পয়সায় ঘর চলছে না। বোনের সাথে কথা বললে সে এটাই বলত বিয়ের মাত্র 1 সপ্তাহ পর নতুন বুকে ছেড়ে চলে গেলে, আর এখন 5 বছর হয়ে গেল, কোনো সন্তান ও নেই আমার। এই 5 বছর আমার কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি আর যৌবনকে নষ্ট করে দিয়েছ, আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি ফিরে এলেও তোমাকে ক্ষমা করব না। আমি অনেক চিন্তিত থাকতাম। কোনোভাবে আমার কাগজপত্র তৈরি হয়ে গেলে, আমি একটা শিক্ষিত ছিলাম, আমি যে কোনো চাকরি করতে পারতাম যাতে আমার সংসার চলে যায়, আর ফিরে যাওয়ার টিকিটের পয়সাও হয়ে যেত। কিন্তু সব সমস্যা কাগজপত্রে ছিল, যার জন্য অনেক পয়সা লাগত। সময় হাত থেকে চলে যাচ্ছিল, কিছু করতে পারছিলাম না আমি। এত পরিশ্রম করার পর ও এইটুকু টাকাও হতো না যেটা বিহারে থাকলে আমি উপার্জন করতে পারতাম। কখনো কখনো মনে হতো বিহারে ফিরে চলে যায়, মজুরের কাজ করে নেব, কিন্তু এখানে থাকবো না। কি করব কিছুই বুঝতে পারতাম না। কিন্তু এখানে এমন কেউ আমার চেনা ছিল না যে আমাকে টিকিটের টাকা দেবে যাতে আমি ফিরে যেতে পারি। সবাই ভাবত আমি হয়তো পালিয়ে যাব। এই ব্যাপারে আমার আর কিছুই করার ছিলেন। একদিন একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম, রাতের সময় ছিল, ঘরেও যেতে পারছিলাম না, কারণ যে ঘরটা ভাড়ায় নিয়েছিলাম তার ভাড়া দেওয়ার ছিল। আমার কাছে 1 পয়সাও ছিল না। কিছুদিন পর একটা মহিলা সেখানে আস। মহিলাটা অনেক লম্বা ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল, কিন্তু সেই সময় কোনো কিছুই আমার চোখে লাগছিল না। সে বল, তোমাকে চিন্তিত লাগছে। এখানে কিছু মানুষ ইংরেজি বলতে জানে, তাদের ভাষা আলাদা হলেও তারা ইংরেজি বলতে জানত। আমি জিজ্ঞাসা করলাম, তোমার ইংরেজি ভাষা তো অনেক পরিষ্কার। তখন সে বলল, আমি 7 রকম ভাষাতে কথা বলতে পারি, আর ইংরেজি ভাষা আমার বাবাও বলতেন, আর আমার কাজটাই এমন। আমি বললাম, কি কাজ? তখন সে হেসে বলে, তুমি কাজ করবে, কারণ যেভাবে তুমি বসে আছো তাতে তোমাকে দেখে অনেক চিন্তিত লাগছে, আর আজকাল যে কোনো সমস্যার সমাধান পকেটে পয়সা থাকলে মানুষ কখনো এইভাবে বসে থাকে না। আমি তাকে বললাম, তুমি ঠিক বলছ, আমার সত্যি পয়সার খুব দরকার, কিন্তু এমন কোনো কাজ পাচ্ছি না যেটা দিয়ে আমার প্রয়োজন মিটবে। মহিলাটা বলল, আমিও এমনই একটা মানুষ খুঁজছি যে সমস্যার মধ্যে আছে, কারণ এই সমস্ত লোক অনেক পরিশ্রমী হয়। তুমি আমার সাথে আমার বাড়ি চল, আমি তোমাকে কাজ দেব। আমি বললাম, তুমি আমার নাম পর্যন্ত জিজ্ঞাসা করনি, তাহলে কি করে কাজ দেবে? এখানে এই সব ব্যাপার খুব স্বাভাবিক, কারণ এখানে লোক সোজাসুজি কথা বলে। সে বল, তোমার নাম ও জেনে নেব। আমি বললাম, কি রকম কাজ করতে হবে? যদি তুমি আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য বলো তবে আমি দুঃখিত। আমি আগেও একজন লোকের বাড়িতে কাজ করেছি, তারা খুব অদ্ভুত ছিল, অনেক কাজ করাতো এবং ঠিক করে পয়সা দিত না। একজন মহিলা ছিল, সে আমাকে দিয়ে অনেক কাজ করাত, তারপরেও বাধ্য হয়ে আমি কাজ করতে থাকি। তারপর আমি জানতে পারি সে আমাকে এমন একটা থালায় খেতে দিত যেখানে সে কুকুরদের খেতে দিত। আমি তখনই কাজ ছেড়ে দিই, আর তখনই ঠিক করি এই ধরনের কাজ আমি আর কখনো করব না। সে বল, চিন্তা করো না, এরকম কোনো কাজ নয়। আমার বাড়ির কাজ করার জন্য আগে থেকে 2-3 জন চাকর আছে, তোমাকে আমার জন্য কাজ করতে হবে। আমার বাড়ির কোনো কাজ না, আমার সাথে তুমি থাকবে। কাজের কথা আমি তোমাকে বাড়িতে গিয়ে বলবো, চিন্তা করো না। আমি জিজ্ঞাসা করলাম, আমি কত টাকা পাব? আমি আগে অনেক জায়গায় ধোঁকা খেয়েছি, সেই জন্য টাকার কথা আগে জিজ্ঞাসা করলাম, কারণ টাকার জন্যই তো মানুষ কাজ করে।
নিজের পরিশ্রমের টাকা চাইতে লজ্জার কিছু নেই। সময় মতো নিজের পরিশ্রমের টাকা চাওয়া তো ভুল কিছু নয়। সে বলল, আমি তোমার 1 মাসে 1 লাখ টাকা দেব। এই কথা শুনে আমি চমকে গেলাম। আমি হ্যাঁ বলে দিই, কারণ 1 লাখ টাকা কম নেয়। 1 লাখ টাকা পেলে আমি বাড়িতে টাকা পাঠিয়ে আর নিজের খরচের পরও আমার কাছে অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আমার বোনদের বিয়ে 1 বছরের মধ্যে হয়ে যাবে। তারপরে আমি আমার বাড়ি ফিরে যেতে পারব। আমি তাকে বলি যে আমি তোমার জন্য কাজ করব। একটাই কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, পয়সা ঠিকভাবে দেবে? তখন সে বলে, হ্যাঁ, তোমার জন্য এই পয়সা অনেক বেশ, কিন্তু আমার জন্য এই পয়সা সামান্য। রাস্তায় যেতে যেতে সে আমাকে জিজ্ঞাসা করে আর এটাও জিজ্ঞাসা করে আমি কোন দেশের বাসিন্দা। তারপর বলে, চলো ঠিক আছে, আমি তোমাকে ভরসা করি। সে আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেটা 2য় তলায় ছিল। ঘরের সাথে একটা বাথরুমও ছিল। সে বল, তুমি এখানে থাকতে পার। আমি জিজ্ঞাসা করলাম, কাজটা কি? তখন সে বল, তোমার কাজ খুব তাড়াতাড়ি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমাকে নিজের অবস্থা আগে ঠিক করতে হবে। আমি নিজেকে দেখছিলাম যখন আমি বিয়ে করে এসেছিলাম, তখন আমার বয়স শুধু মাত্র 2 বছর ছিল। এখনো আমার বয়স বেশি নয়। আমি 27 বছরের একজন যুবক ছিলাম, কিন্তু চিন্তার জন্য আমাকে দেখতে 30 বছর বয়সী লাগত। লোকে নিজেদের খেয়াল রাখে, আমি তো রাখতাম না। লোকের চিন্তার জন্য অবস্থা খারাপ হয়ে যায়। সে বলল, আগে তোমার পোশাক আর শরীর ঠিক করতে হবে। তোমাকে অনেক সুন্দর দেখতে হতে হবে, কারণ কাজটাই এমন। তখন আমি ভাবলাম যে হয়তো কোনো পাবলিক ডিলিং এর কাজ হবে, কারণ এর জন্য নিজেকে সুন্দর দেখানো প্রয়োজন। একদম টিপটপ হওয়ার দরকার, কারণ মানুষের পোশাক দেখেই সেই মানুষটার সম্বন্ধে প্রাথমিক ধারণা করা হয়। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। যে মানুষ মাসে 1 লাখ টাকা মাইনে দিচ্ছে, সে যদি বলে 1 পায়ে দাঁড়িয়ে যাও, তবে তুমি 1 পায়ে দাঁড়িয়ে যাবে। 5 বছরে আমি প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিলাম। এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে এক ঘরে 8 জন ঘুমাতাম। এটা আমরাই জানতাম যে কি করে রাত কাট। এখন মাথায় আর কোনো চিন্তা নেই, পয়সার কোনো চিন্তা নেই। এতগুলো পয়সা দিয়ে আমার তো সব চিন্তা দূর হয়ে যাবে। 6-7 মাস পর আমি আমার বোনের সাথে দেখা করতে যেতে পারব। কিন্তু আমি তাদের এখনো এই ব্যাপারে কিছু বলিনি। পয়সা পাঠিয়ে দেব আর বলবো ভালো কোনো চাকরি পেয়ে গেছে। তারা এই কথা নিজেরাই বুঝতে পেরে যাবে। আমার বউয়ের খুব একটা টাকা পয়সা নিয়ে মাথা ব্যথা ছিল না। সে শুধু বলত, তুমি ফিরে এস। না জানি আমার বাড়ির লোক তার সাথে কি রকম ব্যবহার করে। সে কিছু বলতও না। এখন থেকে ফোন করলে অনেক টাকা লাগে। পরের দিন আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়া হয়। আমার ঘুম ভালো হয়েছিল, সেই জন্য ঘুম পুরো হয়ে গেছিল। সেই মহিলা আমাকে একজন লোকের সাথে দেখা করায়। সে বলে, আজ থেকে আমি তোমার ট্রেনার, তোমার দেখাশোনা করব। আমি জিজ্ঞাসা করলাম, কেন ট্রেন করবে? সে বল, তোমাকে ফিট করতে হবে। মহিলার কথায় আমাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমার চুলের রং ও পাল্টে দেওয়া হয়, আমার হাত পা পরিষ্কার করে দেওয়া হয়, আমার দাড়িও পরিষ্কার করে দেওয়া হয়। আমি আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছিলাম। কিন্তু ট্রেনার সাহেব আমাকে দিয়ে সারাদিন কসরত করায় আর অনেক নতুন পোশাক দেয়। আমাকে এমনভাবে সাজানো হচ্ছিল তাতে মনে হচ্ছিল আমি যেন কোনো হিরো, আর আমাকে দিয়ে কোনো হিরোর পাঠ করানো হবে। 1 মাসের জন্য আমাকে নিজের খেয়াল রাখতে হবে। তার নাম যাই হোক না কেন, তাকে সবাই কাকি বলে ডাকত। আমি সেখানে চাকরদের অদ্ভুত একটা কথা বলতে শুনেছিলাম যে নতুন ছাগল যাকে নিয়ে এসেছি সে অনেক সুন্দর দেখত, কিন্তু সে এখানকার মনে হয় না, বাইরের দেশ থেকে এসেছে। তবেই তো তার কথায় এখানে এসেছে। সত্যি কথা বলতে এই সব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। সে কিসের ব্যাপারে কথা বলছিল? কাকি কি এর আগেও এইভাবে ছেলেদের নিয়ে আসত? এখনো পর্যন্ত সে আমাকে ঠিক করে বলেনি যে আমার কাজ কি, কিন্তু তাদের কথা শুনে আমার মনে হচ্ছিল এখানে ছেলেদের আসা যাওয়া লেগেই থাকে। দেখতে শুনতে ভালো ছিলাম আমি। আমাকে কি সে শুধু এই জন্য নিয়ে এসেছিল যে আমার পয়সা ছিল না? সে কি আমাকে বিয়ে করতে চায়? সেই জন্যই কি আমাকে এত সাজাচ্ছে? কিন্তু এরকম হলে আমি কখনোই তাকে বিয়ে করব না। সে আমাকে 1 লাখের জায়গায় 4 লাখ দিলেও না, কারণ আমি বিবাহিত ছিলাম। আমি আমার বুকে কথা দিয়েছিলাম, আমি যদি 5 বছর অপেক্ষা করানোর পর যদি এখন আমি এই রকম করি, তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আমি করতে পারব না। এরকম করলে আমার থেকে খারাপ মানুষ আর একটাও হবেন। প্রথমেই আমার জীবনে এত সমস্যা ছিল, কিন্তু আমার মনে হতো না যে সে আমাকে বিয়ে করতে চায়। তার কাছে পৃথিবীর সব জিনিস ছিল, ধন সম্পত্তি, বাড়িঘর ছিল, পয়সা ছিল, চাকর ছিল। সে একটা রাস্তা থেকে তুলে আনা মানুষকে কেন বিয়ে করবে? একবার দেখেই সে আমাকে ভালোবাসবে না নিশ্চয়। আর এরকম তো শুধু ভালোবাসাই হয়। এর মানে আমি ভুল ভাবছিলাম। সে আমাকে সাহায্য করেছিল, তার ব্যাপারে এই রকম ভাবা আমার উচিত নয়। সমস্যা আর দারিদ্রতায় আমি 5 বছর, মনে হতো 2-5 বছর কাটিয়েছি, কিন্তু ভালো পরিবেশে 1 মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কি হয়ে গেছি? আমি অনেক সুন্দর ও হ্যান্ডসাম দেখতে লাগছিলাম। কাকিকে ডাকা হলো জিজ্ঞাসা করার জন্য যে আমাকে কেমন দেখতে লাগছে। আমি অনেক দামি পোশাক আর জুতো পরেছিলাম,
আর আমি এমন ভেবে দাঁড়িয়েছিলাম যেন মনে হচ্ছিল আমাকে বলা হয়েছে এমন ভাবেই দাঁড়াত। ট্রেনার এসে কাকিকে বলে, দেখেছ আমি কি করে দিয়েছি? সে বলে যে তোমার ওপর তো আমার প্রথম দিন থেকেই ভরসা ছিল, তুমি অনেক ভালো কাজ করেছ, একে তো অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। ট্রেনার বলে, তোমার তো ঝুড়ির চোখ, তুমি হিরে ঠিক চিনে নেবে। কিন্তু সে বলে, হিরের রাস্তা দেখানোর লোক তো তুমি। আর তারপর সে বলে, এখন বলো কি মনে হচ্ছে কত দূর চলবে? তখন সে বলে, কম করে 7,000 তো হবে 1 সপ্তাহে। তখন সে বড় বড় দাঁত বার করে হেসে দিল। তখন সেই লোকটা বলে, না, 1 রাতের। তারপর তারা একসাথে হাসতে থাকে। আমি বললাম, এখন তো অন্তত আমাকে আমার কাজ বলে দা। তখন বলে, এখন তোমাকে কাজ বুঝতে হবে না, কাজ করতে হবে, শুধু তৈরি হয়ে যা। আর ট্রেনারকে বলল, একে ভালো পোশাক দাও যাতে তাকে দেখতে আরো ভালো লাগে। সন্ধেবেলা আমাকে আবার তৈরি করে দেওয়া হল, আর একটা বড় মলে নিয়ে যাওয়া হল। সেখানে ছেলে মেয়েরা আমাকে এমন ভাবে দেখছিল যেন দেখতে অনেক সুন্দর লাগছিল। তার কারণ আমার পোশাক আর জুতো ছিল যেটা অনেক দামি ছিল। আর দ্বিতীয়ত আমার সাথে 2 জন গার্ড ছিল। ট্রেনার ও আমার সাথে সাথেই চলছিল, যে আমার গার্ড হিসাবে ছিল। সে আমার হাতে একটা জামরনের রুমাল দিয়ে দিয়েছিল। আমি বললাম, এটা কি? তখন বলল, এটা হতে ধরে রাখতে হবে, এমন ভাবে ধরে রাখতে হবে যাতে সবাই দেখতে পায়। আমি বললাম, কেন, এটাই কি আমার কাজ? তখন সে বলে, তুমি ব্রজান্ডের কাপড় পরেছ, আমি চাই লোকেরা তোমার দিকে দেখুক আর জিজ্ঞাসা করুক কোথা থেকে এই পোশাক কিনেছ। এইভাবে তার প্রচার হবে আর সবাই সেখান থেকে পোশাক কিনবে আর আমাদের দোকানের কথা জিজ্ঞাসা করবে। আর এইভাবেই দোকানদার আমাদের পয়সা দেবে। সেই পয়সা দিয়েই আমরা তোমাদের মাইনে দেব। তোমাকে রোজ নতুন নতুন পোশাক পরে মলে আসতে হবে, সবাই যেন মনে করে তুমি অনেক বড় লোক। এই জন্য আমরা তোমার জন্য নকল বডিগার্ডও এনেছি। এখন আমি এই কাজের ব্যাপারে বুঝতে পারছিলাম। আমি বললাম, এটা তো অনেক ভালো আর সোজা কাজ। মলের ভিতরে এসি লাগানো ছিল, তৈরি হয়ে 1 ঘন্টার জন্য ঘুরে এত টাকা পাওয়া যাচ্ছিল। আমার তো ভাগ্য খুলে গেছিল, আমি তো অনেক ভালো কাজ পেয়ে গেছিলাম। কাকা এসে বলে, কাজ কেমন লাগছে? আমি তার গুণগান করতে শুরু করে দিই। আমি বললাম যে, তুমি আমাকে অনেক ভালো কাজ দিয়েছ, এই কাজে তো একদম পরিশ্রম নেই, আর এত পয়সার পাওয়া যাবে। তুমি তো আমার জন্য ভগবান হয়ে এসেছ, যে আমার সমস্যা এত সহজে সমাধান করে দিই। আমি কি করে তোমার ঋণ শোধ করব জানি না, আমার কোনো অসুবিধা নেই। সে বলে, তুমি তোমার ঘরের নম্বর দিয়ে দা, আমি তোমার বাড়িতে আগেই কিছু টাকা পাঠিয়ে দেব, কম করে অন্তত 50,000। আমি ভাবলাম, তবে তো বাড়ির লোক অনেক খুশি হবে। আমি তাকে নিজের ঘরের ঠিকানা বলে দিলাম আর নাম্বার। সে পয়সা পাঠিয়ে দিল, যেটা তারা কিছুদিন পর পেয়ে যাবে। আমি অনেক বেশি খুশি ছিলাম, আমার মুখে হাসি চলে এল, আর আমি স্টাইল করে সেখানে থাকতে লাগলাম। আমি অশিক্ষিত ছিলাম না, আমার জন্য এটা কোনো নতুন ব্যাপার ছিল না। আমি বিহারেও ভালোভাবে থাকতাম, হয়তো এত দামি পোশাক পরতাম না। আমি এইভাবেই চলছিলাম। হঠাৎ একটা মহিলা এসে আমার হাতে রুমালের এক অন্য টুকরো হাত নিয়ে আমাকে বল, চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? তখন সে বলল, চলো। এখন সে ইংরেজিতে কথা বলছিল। 5 বছরে আমি ইংরেজি বলা শিখে নিয়েছিলাম, কিন্তু সেই মহিলা যেভাবে কথা বলছিল সেটা আমার বোঝার বাইরে। সে আমার এক হাত ধরে আমাকে তার সাথে এমন ভাবে নিয়ে যেতে শুরু করে যেন সে আমাকে কিনে নিয়েছে। ট্রেনারও পিছনে সরে গেছিল এবং সে বলল, যাও, চিন্তার কোনো কারণ নেই। সে আমাকে তার গাড়িতে নিয়ে এসে বলে, চলো যাওয়া যাক। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলল, তুমি হাতে জামরনের রুমাল নিয়ে দাঁড়িয়েছিলে, আর তুমি জানো না আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। জামরনের রুমাল তাহলে কেন তুমি ধরেছিলে? আমি বললাম, মানে? এর মানে কি? তখন সে আমাকে একটা কথা বলে যে, যখন আগেকার দিন মেয়েদের কেনা হতো তখন তাদের হাতে জামরনের রুমাল দিয়ে দেওয়া হতো, এই নিয়ম পরেও চলে আসছে। আর আজ ও যার ইচ্ছা পূরণ করার হয় তার হাতে রুমাল চিহ্ন হিসাবে ধরিয়ে দেওয়া হয়, সেটা মেয়ে কিংবা ছেলে হোক। জামরনের মানে আমি সেই জিনিসের জন্য ইশারা করছি, আর আমি এই কাজের জন্য রাজি। এই কথা শুনে আমার আত্মা কেঁপে ওঠ। সেই জন্য সে মহিলা আমাকে ধরে আর আমার পোশাক ঠিক করায়। আর সে যখন ট্রেনারকে বলছিল যে 1 রাতের জন্য 7,000, তাহলে তারা এই ব্যাপারে কথা বলছিল, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি এখানে এই কাজ করি না। তখন সে আমাকে অনেক বাজে কথা বলে আর বলে, এই কাজ যখন করবেই না তখন এই রকম পোশাক পরে সেজেছ কেন? আমি সেখান থেকে এত জোরে পালিয়ে যাই যাতে সেই মহিলা আমাকে ধরতে না পারে। পরে সে আমার আর কোনো খোঁজ খবরও নেয় না। তারপর আমি একজন ভালো মানুষকে আমি তাকে সবকিছু বলি। সে আমাকে অনেক সাহায্য করে আর বলে, আমি তোমাকে দেশে ফেরত পাঠাতে পারি, কারণ আমি প্রতি মাসে গরিবদের পয়সা দিই, আর আমি এই ভেবেই লোকের সাহায্য করি। সেই মানুষের ভগবান ভালো করুক যে আমাকে দেশে ফেরত পাঠিয়েছিল। ফিরে এসে নিজের মা, বোন আর বউয়ের সাথে দেখা করে আমি অনেক শান্তি পাই। বউয়ের সাথেও দেখা করি। আমার এই কথা ভেবে অনেক খুশি হই যে আমি তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তে পয়সা সেই মহিলাটা পাঠিয়েছিল, সেই পয়সাটা আমার বাড়ির লোক ব্যবহার করিনি। আমি ভাবি যে আমি এখানেই কাজ করব,
সেই পয়সায় আমি কাজ করা শুরু করে দিই। আমরা গরিব লোক, আমাদের এইটুকু সমস্যায় অনেক সমস্যা চলে আস। ভাবতে থাকি কি না জানি কি হবে, কিন্তু সবার মালিক একমাত্র উপরওয়াল। আমার বোনের বিয়ে হয়ে গেছিল, আমাদের সন্তানও হয়ে গেছিল। 3-4 বছর অনেক কষ্ট কেটেছে, কিন্তু এখন জীবন ভালো হয়ে গেছে। আমি ভাবতে থাকি জীবনের 5 বছর সমস্যায় কাটিয়েছি আর নিজের বুকে ও অপেক্ষা করিয়েছি। আমি এটা বলছি না যে কেউ বিদেশে যেও না, কিন্তু এই সব কথা মাথায় নিয়ে যায়, কারণ সেখানে তোমার সাথে যা খুশি হতে পারে। আমি শিক্ষিত ছিলাম, বোঝদার ছিলাম, তারপরও এই পরিস্থিতিতে ভয় পেয়ে গেছিলাম আর বাইরে যাওয়ার কথা চিন্তা করেছিলাম। কিন্তু এখন আমার জীবনে সবকিছু ঠিক হয়ে গেছে, আর এখানেই আমি সবকিছু ঠিক করে সুখে সংসার করতে থাকি। ধন্যবাদ বন্ধুর।